ইরানে আবারও বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত। তেহরানের সমঝোতায় আগ্রহী ইরান, দাবি হোয়াইট হাউসের। হরমুজ প্রণালীর পর বাব আল মানদেব বন্ধের হুঁশিয়ারি ইরানের। লোহিত সাগরেও জ্বালানি সরবরাহ সংকটের আশঙ্কা। সৌদি আরবে তেল স্থাপনায় হামলার হুমকি হাউথি নেতার। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘিরে আবারও বেড়েছে উত্তেজনার পারদ। বৃহস্পতিবার ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার বিভিন্ন এলাকায় টানা ষষ্ঠ রাতের মতো দফায় দফায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সামরিক স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন, বিমানবন্দর ও ব্রিজ। আহত অন্তত 9 জন। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনার লক্ষ্যবস্তু বানানোর দাবি করেছে তেহরান। সমঝোতায় পৌঁছতে ইরান এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে টানা ষষ্ঠ রাতের মতো সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ইরানি গণমাধ্যম জানায়, হামলার পর কেশম দ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার সহ বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে ইরানের একটি বন্দরের দিকে এগোতে থাকা তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে অকেজো করে দেয়ারও দাবি করেছে মার্কিন বাহিনী। তবে থেমে নেই ইরানও। মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান। এরই মধ্যে সংঘাত আরও বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। সামরিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকার দাবি করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানায়, তেহরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, মার্কিন সামরিক অভিযানে বড় ধরনের ক্ষতির মুখে পড়ায় ইরান চুক্তির পথেই এগোতে চাইছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দিতে ইসরায়েল সরকার অর্থায়নের মাধ্যমে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে। একই সময়ে কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয়ার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। চলমান উত্তেজনার মধ্যে হামলার আশঙ্কায় ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে বাগদাদের যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে নিরাপত্তা হুমকির কারণে ইরাকের উত্তরাঞ্চলের বৃহত্তর খোরমুর গ্যাস ক্ষেত্রের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে পরিচালনাকারী প্রতিষ্ঠান। হরমুজ প্রণালীর পর এবার লোহিত সাগরেও জ্বালানি সরবরাহে বড় সংকটের আশঙ্কা। যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালালে বাব আল মানদেব প্রণালী বন্ধের প্রস্তুতি নিতে হাউথিদের নির্দেশ দিয়েছে তেহরান। একাধিক সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এরই মধ্যে সৌদি আরবের তেল স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন হাউথি নেতা আব্দুল মালিক আল হাউথি। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে বাড়ছে উদ্বেগ। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যেই এবার লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকি সামনে এসেছে। 3টি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালালে এই জলপথ বন্ধের প্রস্তুতি নিতে ইয়েমেনের হাউথি বিদ্রোহীকে নির্দেশ দিয়েছে তেহরান। সূত্রগুলোর দাবি, ইরানের শীর্ষ নেতৃত্বের পর্যায়ে এ নিয়ে আলোচনা হয়েছে এবং বার্তাটি এরই মধ্যে গোষ্ঠীটির কাছে পৌঁছেও গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা হাউথি মুখপাত্র। গোষ্ঠীটির ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে হাউথিরা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী হোদেইদা উপকূল, এডেন সাগর এবং বাব আল মানদেব প্রণালীর আশপাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। এখন শুধু চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় আছে তারা। জানা যায়, প্রণালী বন্ধের সিদ্ধান্তে সরাসরি ভূমিকা রাখবেন ইয়েমেনে অবস্থানরত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর প্রতিনিধিরা। এমন পরিস্থিতিতে সৌদি আরবকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন হাউথি নেতা আব্দুল মালিক আল হাউথি। টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, রিয়াদ সংঘাতে আরও জড়িয়ে পড়লে দেশটির তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হাউথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বৈধ লক্ষ্যবস্তু হবে।
বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী এরই মধ্যে অচল থাকায় বাব আল মানদেবেও অস্থিরতা তৈরি হলে মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি পথ একই সঙ্গে ঝুঁকিতে পড়বে। লোহিত সাগরের এই রুট দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়। ফলে বাব আল মানদেবে হামলা বা জাহাজ চলাচল ব্যাহত হলে তেলের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায়ও বড় ধাক্কা আসতে পারে বলেও আশঙ্কা তাদের। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের সিদ্ধান্তে দেশ জুড়ে বিক্ষোভে নেমেছেন শত শত মানুষ। রাজধানী কিয়েভ সহ কয়েকটি শহরে রাস্তায় নেমে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। সেনাপ্রধান এবং চিফ অব জেনারেল স্টাফকে বদলানোর প্রস্তাবে রাজি না হওয়াতেই দ্বন্দ্ব তীব্র হয় বলে জানান ফেদোরভ। তবে জেলেনস্কি বলছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল সমন্বয়হীনতা। ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারী। বিভিন্ন প্লেকার্ড হাতে প্রতিরক্ষা মন্ত্রীকে সরানোর প্রতিবাদে স্লোগান দেন তারা। একই ধরনের প্রতিবাদ হয়েছে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে। বিক্ষোভকারীদের অভিযোগ, যুদ্ধের এমন গুরুত্বপূর্ণ সময়ে জনপ্রিয় প্রতিরক্ষা মন্ত্রীকে সরিয়ে বড় ধরনের ভুল করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। চলতি বছরের জানুয়ারিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নেন মিখাইল ফেদোরভ। এরপরই দুর্নীতি বিরোধী পদক্ষেপ, ড্রোন ভিত্তিক যুদ্ধ কৌশল, প্রযুক্তি নির্ভর সামরিক সংস্কার এবং অস্ত্র সংগ্রহ ব্যবস্থায় পরিবর্তনের জন্য ব্যাপক প্রশংসা পান তিনি। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ড্রোন সক্ষমতা বাড়ানো এবং ক্রিমিয়ায় সাম্প্রতিক অভিযানের পেছনেও তার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। ফেদোরভ জানান, সেনাপ্রধান এবং চিফ অব জেনারেল স্টাফকে বদলানোর প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি এ প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব তীব্র হয়। যদিও জেলেনস্কি তা অস্বীকার করে বলছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফদের মধ্যে দীর্ঘদিন ধরেই সমন্বয়হীনতা চলছিল। তবে জনগণের প্রতিক্রিয়া এবং পরিস্থিতি বিবেচনায় রাখছেন বলে জানান প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে যুদ্ধের মধ্যে ইউক্রেনের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের এই প্রকাশ্য মতবিরোধ কেবল দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের কৌশল ও নেতৃত্ব নিয়েও নতুন প্রশ্ন তৈরি করছে। ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের পক্ষে ভোট দিলেন শতাধিক ডেমোক্র্যাট। যদিও প্রস্তাবটি নাকচ করে দিয়েছে প্রতিনিধি পরিষদ। কেন্টাকি অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি মার্কিন পররাষ্ট্র দফতরের ব্যয় সংক্রান্ত বিলের একটি সংশোধনী হিসেবে এই প্রস্তাব তোলেন। এটি 314-104 ভোটে নাকচ হয়ে যায়। 103 জন ডেমোক্র্যাট ও একজন রিপাবলিকান সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। এবারে প্রথম সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট প্রতিনিধিরা ইসরায়েলে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করার পক্ষে অবস্থান নিয়েছেন। মাত্র 2 বছর আগে অনুরূপ একটি ভোটের মুখোমুখি হওয়ার সময় মাত্র 37 জন ডেমোক্র্যাট ইসরায়েলের সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছিলেন। এই ভোটের মাধ্যমে গাজায় ইসরায়েলের নৃশংসতার জেরে মার্কিন প্রগতিশীল রাজনীতিকদের সঙ্গে ইসরায়েলের বাড়তে থাকা দূরত্ব আরও স্পষ্ট হয়েছে। মালাক্কা প্রণালী এড়িয়ে নতুন বাণিজ্য মানচিত্র আঁকছে চীন। একটি মাত্র নৌপথের ওপর নির্ভরতা কমাতে একের পর এক অর্থনৈতিক করিডোর, বন্দর, রেলপথ ও পাইপলাইনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে বেইজিং। প্রশ্ন উঠছে, এটি কি শুধু বাণিজ্যের কৌশল নাকি ভবিষ্যৎ ভূরাজনৈতিক সংঘাতের প্রস্তুতি? বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ মালাক্কা প্রণালী মধ্যপ্রাচ্য, আফ্রিকা কিংবা লাতিন আমেরিকা থেকে পূর্ব এশিয়া যাওয়া বিপুল পরিমাণ তেল, গ্যাস ও পণ্য এই প্রণালী দিয়েই চলাচল করে। চীনের আমদানি করা জ্বালানির বড় অংশ এই পথের উপর নির্ভরশীল। কিন্তু সংকীর্ণ এই জলপথে যুদ্ধ, অবরোধ কিংবা ভূরাজনৈতিক উত্তেজনা দেখা দিলে চীনের শিল্প উৎপাদন, জ্বালানি নিরাপত্তা ও রপ্তানি সবকিছুই একসঙ্গে চাপে পড়তে পারে। এই আশঙ্কা কি বেইজিং বহু বছর ধরে মালাক্কা ডিলেমা নামে বিবেচনা করে আসছে। এই ঝুঁকি থেকেই চীনের নতুন কৌশল করিডর হেজিং, মানে সমুদ্রপথের পাশাপাশি এমন একাধিক বিকল্প সংযোগ গড়ে তোলা যাতে একটি পথ বন্ধ হলেও পুরো সরবরাহ ব্যবস্থা থেমে না যায়। মিয়ানমারের কিয়াকফিউ বন্দর থেকে ইউনান পর্যন্ত তেল গ্যাস পাইপলাইন, পাকিস্তানের গোয়াদর বন্দর থেকে শিনজিয়াং পর্যন্ত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর, মধ্য এশিয়া হয়ে ইউরোপের রেল সংযোগ সবই এই একই কৌশলের অংশ। বিনিয়োগকারী যেমন ঝুঁকি কমাতে সব অর্থ এক জায়গায় রাখেন না, তেমনি চীনও এখন সব বাণিজ্য, জ্বালানি একটিমাত্র পথে নির্ভরশীল রাখতে চাইছে না।
তবে বিষয়টি শুধু অর্থনীতির নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভূরাজনীতিও। তাই তাইওয়ানকে ঘিরে উত্তেজনা, দক্ষিণ চীন সাগরে প্রতিদ্বন্দ্বিতা, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের শক্তিশালী নৌ উপস্থিতি, সব মিলিয়ে বেইজিং এমন একটি সরবরাহ নেটওয়ার্ক গড়ে তুলতে চাইছে যা সংকটের সময়ও সচল থাকবে। গত এক দশকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বন্দর, রেলপথ, সড়ক ও জ্বালানি অবকাঠামো নির্মাণে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চীন। এই কৌশলে লাভবান হতে পারে পাকিস্তান, মিয়ানমার, মধ্য এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ। একই সঙ্গে ভারত মহাসাগর ও ইউরেশিয়ায় আরও শক্তিশালী হবে চীনের অর্থনৈতিক উপস্থিতি। অন্যদিকে ভারত, যুক্তরাষ্ট্র এবং মালাক্কা কেন্দ্রিক কৌশলগত বাস্তবতাও নতুন করে হিসাব কষতে বাধ্য হবে। প্রশ্ন হচ্ছে, এই নতুন কৌশলে বাংলাদেশের অবস্থান কোথায়? বিশ্লেষকদের মতে বঙ্গোপসাগরকে ঘিরে চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাংলাদেশের গুরুত্বও বাড়ছে। একসময় ভারতকে নিয়ে প্রস্তাবিত BCIM করিডর রাজনৈতিক কারণে থমকে গেলেও এখন বেইজিং বাংলাদেশ, মিয়ানমার, চীন অর্থনৈতিক করিডরের ধারণা সামনে আনছে। লক্ষ্য দক্ষিণ পশ্চিম চীনকে আরও দ্রুত বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করা এবং আঞ্চলিক বাণিজ্য ও সরবরাহ নেটওয়ার্ককে শক্তিশালী করা।